हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल वाक विथ मी। डियर फ्रेंड्स, आज আমরা গ্রামার সিরিজের ক্লাস নাম্বার 9 করব। কনসেপ্ট 24 টাইপস অফ ফ্রেজেস। তো অলরেডি আমরা 23টা কনসেপ্ট শিখে নিয়েছি গ্রামারের। আজকে আমরা 24 নম্বর কনসেপ্টে ফ্রেজ নিয়ে ডিটেলস আলোচনা করব, কিন্তু এটা কোনো সিঙ্গেল ফ্রেজের উপরে ডেডিকেটেড না। প্রথম যে 24 নম্বর কনসেপ্টটা হবে এখানে আমি ফ্রেজ কাকে বলে, ফ্রেজ কত রকমের হয়, কতভাবে ফ্রেজকে ভাগ করা যায়, এইগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট এরপরে 4টে কনসেপ্ট আসবে, 25, 26, 27, 28। এখানে 4টে প্রধান যে ফ্রেজ আছে আমাদের, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। এই 4টে ফ্রেজকে আলাদা আলাদাভাবে ডেডিকেটেড আমি বানিয়ে দেবো কনসেপ্ট প্রত্যেকটার ওপরে। তো আগে একটা ওভারঅল আইডিয়া নেব আমরা ফ্রেজ সম্পর্কে। তো চলো শুরু করা যাক, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, কারণ অনেকেই বলছো যে এই ফ্রেজ বিষয়টা বেশ কমপ্লিকেটেড, এটা আমাদের অসুবিধা হচ্ছে। সেই কারণে আমি স্পেশালি এর ওপরে কনসেপ্ট দিচ্ছি তোমাদের। তো চলো শুরু করা যাক আজকে আমাদের গ্রামারের ক্লাস নাম্বার 9। ডিয়ার ফ্রেন্ডস, ফ্রেজ হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগে? প্রথম হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। দেখো, একটা ওয়ার্ড নিয়ে কখনো একটা ফ্রেজ হয় না। ফ্রেজ এর বাংলা হলো শব্দগুচ্ছ, তার মানে একের বেশি শব্দ থাকতেই হবে ফ্রেজ হতে গেলে। একটা ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড কখনো একটা ফ্রেজ তৈরি করতে পারে না। ঠিক আছে, এবার তোমরা বলবে তাহলে দুটো ওয়ার্ড যখন হাইফেন দিয়ে আমরা যোগ করে একটা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করি, সেটাকে কি আমরা ফ্রেজ বলতে পারি? না, সেটাও ফ্রেজ হবে না, কারণ কম্পাউন্ড হলেও সেটাকে সিঙ্গেল ওয়ার্ডই ধরা হয়। তাহলে অবশ্যই একাধিক শব্দ থাকবে, একাধিক শব্দ একটা গ্রুপ তৈরি করবে। এইবার একাধিক শব্দ আছে, সেটাই কি গ্রুপ হয়ে যাবে সবসময়? সেটা কি আমরা ফ্রেজ বলবো? একের বেশি শব্দকে নিয়ে নিলি, মানে আমি বলতে চাইছি কোনো একটা সেন্টেন্সের 3টে ওয়ার্ডকে আমি একসঙ্গে নিয়ে নিলাম, তাহলে সেটা কি ফ্রেজ বলবো? না। এর জন্য সেকেন্ড যেটা আমাদের হতে হবে, সেকেন্ড যে শর্তটা আছে আমাদের ফ্রেজ হওয়ার জন্য, এই যে গ্রুপ অফ ওয়ার্ডসগুলো এদের অবশ্যই ইন্টার রিলেটেড হতে হবে। ইন্টার রিলেটেড ওয়ার্ডস, অর্থাৎ এই যে গ্রুপ অফ ওয়ার্ডস বললাম, দুটো বা তিনটে বা চারটে ওয়ার্ড যখন একসাথে একটা গ্রুপ বানাচ্ছে, একটা ইউনিট বানাচ্ছে, সেই ওয়ার্ডগুলো সেন্টেন্সের যে কোনো ওয়ার্ড হলে হবে না। প্রথমে একটা ওয়ার্ড নিয়ে নিলাম সেন্টেন্সের শেষে একটা ওয়ার্ড নিলাম, এরকম করে হবে না। চারটে ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড বা দুটো ওয়ার্ড বা যে কটা ওয়ার্ডই হোক, তাদের মধ্যে একটা রিলেশন থাকতে হবে, ইন্টার রিলেটেড হতে হবে, মানে তাদের আমরা আলাদা করতে পারবো না কখনো। ক্লিয়ার হয়েছে? 3 নম্বর যে শর্তটা থাকছে ফ্রেজ হওয়ার জন্য, সেটা হচ্ছে নো সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব। একটা ফ্রেজে কখনো কোনো সাবজেক্ট উপস্থিত থাকবে না বা ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের উপস্থিতি থাকবে না। ফাইনাইট ভার্ব লেখা আছে, শুধু ভার্ব লেখা নেই। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, এগুলো থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব কখনো থাকবে না। ফাইনাইট ভার্ব সেটাই যেটা সাবজেক্ট চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টের নাম্বার, টেন্স, সাবজেক্টের যে তোমার নাম্বার, সাবজেক্টের পার্সন, তার উপরে নির্ভর করে যে ভার্বটা, সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব কখনো থাকবে না। তবে এর একটা ব্যতিক্রম আছে, এটা আমি বলছি তোমাদের একটু পরে, আপাতত আমরা দেখে নিই। নাম্বার 4, একটা ফ্রেজের অর্থ তো একটা থাকবে, কিন্তু কমপ্লিট অর্থ কখনো থাকবে না। তাহলে এখানে আমরা লিখব নো কমপ্লিট সেন্স। কমপ্লিট সেন্স কখনো দেবে না একটা ফ্রেজ। লাস্ট যে বৈশিষ্ট্যটা, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে ফ্রেজ, যখন আমরা কোনো একটা শব্দগুচ্ছকে ফ্রেজ বলবো, সেটা হচ্ছে এই যে কমপ্লিট তোমার গ্রুপটা, এটা কিসের ফাংশন করে জানো তো? এটা ফাংশন করবে অ্যাজ এ সিঙ্গেল পার্ট অফ স্পিচ। এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ফ্রেজ হওয়ার জন্য, যে একটা ফ্রেজে একের বেশি শব্দ থাকা সত্ত্বেও
সেটা একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের কাজ করবে। 4টে ওয়ার্ড আছে, 4টে ওয়ার্ডের আলাদা আলাদা পার্টস অফ স্পিচ আছে, কিন্তু এই 4টে ওয়ার্ড মিলে যখন একটা ইউনিট করবে যেটাকে আমি ফ্রেজ বলবো, সেই ফ্রেজটা আর 4টে আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হবে না, সেটা একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হবে। বোঝা যাচ্ছে? তাহলে যেটা প্রধান বৈশিষ্ট্য, গ্রুপ অফ ওয়ার্ডস, একটা ওয়ার্ডের বেশি ওয়ার্ড থাকতে হবে, ইন্টার রিলেটেড হতে হবে, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে, আর কমপ্লিট সেন্স দেবে না কখনো। এবার দেখো এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। যখন একাধিক ভার্ব এক জায়গায় হবে, একটা ইউনিট হিসেবে কাজ করবে, সেটাও একটা ফ্রেজ তৈরি করে। যেমন আমি বললাম হ্যাজ গান। এবার যে হ্যাজ গান, এখানে দুটো ওয়ার্ড আছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাজ আর গান, এবং দুটো ওয়ার্ডই ভার্ব, এরা একটা ইউনিট তৈরি করছে, একে আমরা ভার্ব ফ্রেজ বলতে পারি। এবার দেখো হ্যাজ গান, লাফ অ্যাট, গিভ ইন, এই তিনটে ফ্রেজ দেখো ভালো করে। এখানেও দুটো শব্দ আছে, একের বেশি, এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে, এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে, এখানেও ভার্ব আছে। যেখানে দেখবে দুটো ওয়ার্ডই ভার্ব, দুটো ওয়ার্ডই ভার্ব, তাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, বা ভার্ব ফ্রেজ। যখন দেখবে ভার্বের সঙ্গে একটা অন্য পার্টস অফ স্পিচ এসেছে, মানে এখানে একটা প্রিপোজিশন এসেছে এবং এটা একটা ইউনিটের কাজ করছে, ইউনিট হিসেবে কাজ করছে এটা, তখন আমরা এটাকে দুটো বিষয় বলতে পারি। এক হচ্ছে একে আমরা প্রিপোজিশনাল ভার্ব বলতে পারি, সেকেন্ড হচ্ছে একে ফ্রেজাল ভার্ব বলতে পারি। প্রিপোজিশনাল ভার্ব তখন বলবো যদি যেটা মেন ভার্ব আছে আমাদের, যে ভার্বটার যে অর্থ, সে অর্থটা যদি না বদলায়। লাফ মানে হাসা, লাফ অ্যাট মানেও হাসা, তাহলে অর্থ বদলাচ্ছে না, সেই কারণে এটাকে আমরা বলবো ভার্বাল প্রিপোজিশনাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব বলবো এটাকে আমরা। কিন্তু যদি দেখো ভার্বের সঙ্গে কোনো প্রিপোজিশন বা কোনো অ্যাডভার্বিয়াল পার্টিকেল অ্যাড হয়েছে, কিন্তু তার অর্থ বদলে গেছে, গিভ মানে দেওয়া, গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা, তাহলে ভার্বের অর্থ বদলাচ্ছে, একে আমরা বলি ফ্রেজাল ভার্ব, একে বলা হয় ফ্রেজাল ভার্ব। এবার দেখো এই যে ভার্বাল ফ্রেজ যেটাকে বলেছি, অর্থাৎ দুটো শব্দ, তিনটে শব্দ, 4টে শব্দ, উইল হ্যাভ বিন লিভিং, উইল হ্যাভ বিন লিভিং, 4টে ওয়ার্ড আছে, তার মানে এটা একটা ফ্রেজ হচ্ছে, 4টে ওয়ার্ডই আবার ভার্ব, এটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলবো বা ভার্ব ফ্রেজ বলবো। কিন্তু কিছু কিছু গ্রামারিয়ান রয়েছেন যারা এই ভার্ব ফ্রেজ এই বিষয়টাকে মানতে নারাজ, কারণ ফ্রেজের একটা বৈশিষ্ট্যই হচ্ছে নো ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সেই কারণে তারা বলেন যে এটাকে ভার্বাল ফ্রেজ বলা উচিত নয়, কারণ এটা ফ্রেজ না, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। আর আমরা এখানে দেখছি যে ফাইনাইট ভার্ব আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটাকে আমরা কি করব, ফ্রেজের মধ্যেই রাখবো, কিন্তু দুটো পার্ট করব আমরা ফ্রেজকে, তার একটা পার্টে রাখবো আর একটা পার্টে আমরা রাখবো না। তাহলে কি করছি আমরা, জাস্টিস করছি এর সাথে, কারণ কিছু গ্রামারিয়ানরা এটাকে ফ্রেজ মানেন, কিছু গ্রামারিয়ানরা এটাকে ফ্রেজ মানেন না। তো চলো, ফ্রেজ জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো। আই নো, আই স হিম, আই স এ ম্যান। আই স হিম যদি বলি, তাহলে এখানে একটাই মাত্র ওয়ার্ড আছে, তাহলে ফ্রেজ হওয়ার কোনো গল্পই নেই এখানে, তাহলে এখানে কোনো ফ্রেজ নেই। আই স এ ম্যান, এবার এই যে এ ম্যান আছে, দেখতে পাচ্ছ এখানে দুটো ওয়ার্ড আছে, এ আর ম্যান, তাহলে এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ হচ্ছে, শব্দ তো এখানেও আছে আই স, তাহলে আই সটাকে কি আমি ফ্রেজ বলতে পারি না? ওই জন্য বললাম যে কোনো দুটো শব্দকে নিয়ে নেওয়া যাবে না, আই শকে আমি নিতে পারি না, তার কারণ হচ্ছে এখানে শটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এটাকে নেওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে এ ম্যান, এখানে দেখো এই এ আর ম্যান এটা একটা ইউনিট তৈরি করছে, এ আর ম্যানকে আমি আলাদা করতে পারি না কখনো, শুধু ম্যান লেখা যাবে না, শুধু এ লেখা যাবে না, এ ম্যানই লিখতে হবে, এটা একটা ইউনিট, এদের আমি পৃথক করতে পারছি না। অথচ তুমি যদি খেয়াল করো এই যে এ ম্যান আছে, এই যে ফ্রেজটা, এটা একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের কাজ করছে। আমি দেখেছিলাম, কি দেখেছিলাম বা কাকে দেখেছিলাম? এ ম্যান, তাহলে এটা অবজেক্টের কাজ করছে, এর আমরা প্যাসিভও বানাতে পারি।
তাহলে যেহেতু অবজেক্টের কাজ করছে, অবজেক্টের কাজ করতে পারে কে? একটা নাউন করতে পারে অবজেক্টের কাজ। তার মানে এখানে এই যে ফ্রেজটা, এটা কার কাজ করছে? নাউনের কাজ করছে। তাহলে এই ফ্রেজটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরা বুঝে গেছো ফ্রেজ জিনিসটা আসলে কি। এবার আমরা দেখব যে কত ধরনের ফ্রেজ হয়, কত রকমভাবে আমরা ফ্রেজকে ভাগ করতে পারি। তো চলো, তোমরা যার কাছে যে গ্রামার বই আছে সেখানে তোমরা দেখবে যে এক একটা গ্রামার বইয়ে এক এক রকমের ভাগ দেয়া থাকে। কোনো গ্রামার বই বলছে ফ্রেজ মাত্র 3 রকমের হয়, কেউ বলছে 4 রকমের হয়, কেউ বলে 5 রকমের হয়, কেউ আবার 10 রকমেরও ফ্রেজ দেখায়। আমি তোমাদের এখানে 19 রকমের ফ্রেজ দেখাবো। তো চলো দেখা যাক সেগুলো কি। তো কোন গ্রামারিয়ান কিভাবে ফ্রেজকে ভাগ করছে তার উপরেই ফ্রেজের সংখ্যাটা নির্ভর করে। আমি তোমাদের বলবো, ফ্রেজ যদি ভালো করে বুঝতে চাও তাহলে ফ্রেজকে দুটো ভাগে ভাগ করে শিখতে হবে আমাদের। প্রথম হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। আর সেকেন্ড হচ্ছে অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু ফাংশন। অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে একটা ফ্রেজ একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের কাজ করে। এবার কোন কোন পার্ট অফ স্পিচের কাজ করবে সেই অনুযায়ী এই ফাংশনালি আমরা তাকে ভাগ করতে পারি। তাহলে মনে রাখবে যে 6টা আলাদা আলাদা পার্ট অফ স্পিচের কাজ করতে পারে একটা ফ্রেজ। কি কি? ফার্স্ট হচ্ছে নাউনের কাজ করতে পারে। তাহলে যদি নাউনের ফাংশন করে ফ্রেজটা, তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। সেকেন্ড হচ্ছে একটা ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তোমার মাথায় প্রশ্ন আসবে যে দাদা প্রোনাউনটা কোথায় গেল? প্রোনাউন হচ্ছে নাউনেরই সাবস্টিটিউট, সেই জন্য ওটাকে আলাদা করে আর পার্টস অফ স্পিচ বলছি না আমরা। তাহলে প্রোনাউনেরই কাজ করুক আর নাউনেরই কাজ করুক, সেটাকে আমরা নাউন ফ্রেজই বলবো। অ্যাডজেক্টিভ ফ্রেজ যে অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা কি কাজ এগুলো? এগুলো অন্য কনসেপ্টে আমি ডিটেলসে বলবো। এর পরের যে কনসেপ্টগুলো আসবে, যেমন নাউনের কনসেপ্ট যখন আসবে, নাউন ফ্রেজ একটা কনসেপ্ট নেবো, নাউন ফ্রেজ মানে এরপরই, এটা হচ্ছে আমাদের 24-25 নম্বর কনসেপ্টে আমি শুধু নাউন ফ্রেজ পড়াবো তোমাদের। সেখানে ডিটেলসে বলবো এর গঠন অনুযায়ী, এর কাজ অনুযায়ী কী কী কাজ করতে পারে, কোনগুলো নাউন ফ্রেজ, সব ডিটেলসে আলোচনা হবে। নাম্বার 3, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ, যে অ্যাডভার্বের কাজ করবে। কি কাজ, কিভাবে চিনবো, কি ট্রিক, সব বলবো। নাম্বার 4, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ। এটা অ্যাস্টেরিক্স দিয়ে রাখলাম। সব থেকে বেশি মাত্রায় একই তোমরা দেখতে পাবে। এবার চলো নাম্বার 5, মানে এটা খুব ইম্পর্টেন্ট আর স্ট্রাকচারালি আমরাও দেখব, এর সব থেকে বেশি ব্যবহার আছে। নেক্সট আমরা নাম্বার 5 দেখছি, 5 নম্বর হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজটা ইন্টারজেকশনের কাজ করে। আর নাম্বার 6 হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, অর্থাৎ যে ফ্রেজটা কনজাংশনের কাজ করছে। এবার তুমি বলবে ভার্ব তো লেখেননি এখানে। না, ভার্ব আর প্রোনাউন আমরা বাদ দিয়েছি, কারণ আগেই বলেছি কিছু গ্রামারিয়ান ভার্বাল ফ্রেজকে ফ্রেজ বলে গণ্যই করে না, কারণ সেখানে ফাইনাইট ভার্ব থাকে। তো ডিয়ার ফ্রেন্ডস, এই 6টা যে টাইপ আছে, এই 6টা টাইপ হচ্ছে প্রধান ফ্রেজের টাইপ, কিন্তু এগুলো সব ফাংশন অনুযায়ী লিখেছি আমি, গঠন অনুযায়ী ফ্রেজের আলাদা ভাগ হয়। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে পরীক্ষাতে যদি একটা সেন্টেন্সের একটা ফ্রেজ আসে, সেই ফ্রেজটা আন্ডারলাইন করা আছে, দিয়ে বলেছে এটা কি ফ্রেজ, সেটা কি আমরা এই 6টার মধ্যে অ্যান্সার করবো, নাকি এই দিকে যে ফর্ম অনুযায়ী যেগুলো লিখবেন, ফর্ম অনুযায়ী আমি 13টা দেখাবো, সেই 13টার মধ্যে আমি লিখবো? না, অবশ্যই তুমি এই 6টার মধ্যে অ্যান্সার করবে ফাংশন অনুযায়ী। পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে, তোমাকে ফ্রেজ জানতে চাইবে এটা কি ফ্রেজ, সেটা তুমি ফাংশন ওয়াইজ অ্যান্সার করবে। কিন্তু আগে আমাদের স্ট্রাকচার ওয়াইজ কত রকমের ফ্রেজ হয় এটাও জানা জরুরি, কারণ এটা হেল্প করবে আমাদের আইডেন্টিফাই করতে ফাংশন ওয়াইজ। তো চলো, ফাংশন ওয়াইজ তোমরা দেখে নিয়েছো 6 ধরনের হয়। এবার আমরা দেখি স্ট্রাকচার ওয়াইজ কী কী হতে পারে। তো সময় চলে যাবে, আমি বরঞ্চ আগে লিখে নিই, তাহলে তাড়াতাড়ি হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে টোটাল 13টা টাইপ ফর্ম অনুযায়ী ফ্রেজ লিখে দিয়েছি, তোমরা নোট করে নাও। একবার পড়ে দিচ্ছি, দেখো। নাউন ফ্রেজ বা নমিনাল ফ্রেজ, দেখো এদের অ্যাডজেক্টিভ যে নামগুলো রয়েছে, অ্যাডজেক্টিভ ফর্মগুলো লিখেছি আমি বিশেষ করে। যেমন নাউন ফ্রেজও বলতে পারো, আবার নাউনেরই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নমিনাল, নমিনালও বলতে পারো তোমরা এটাকে।
ঠিক একইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারো, অ্যাডজেক্টিভাল ফ্রেজও বলতে পারো, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। এবার লক্ষ্য করো এইখানে আমি ভার্বাল ফ্রেজটাকে অ্যাড করেছি, কারণ বললাম কিছু গ্রামারিয়ান এটাকে রাখেন ফ্রেজের মধ্যে, কিছু গ্রামারিয়ান রাখেন না। আমার মত অনুযায়ী এটাকে আমরা অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা অ্যাকর্ডিং টু ফর্ম রাখতে পারি ফ্রেজে, কিন্তু অ্যাকর্ডিং টু ফাংশন এটাকে আমরা ফ্রেজের মধ্যে রাখবো না। ঠিক আছে, বেশ, সেই জন্য এখানে যে 6টা লিখেছি এখানেও সেই 6টাই আছে, শুধু ভার্বটাকে অ্যাড করেছি। এছাড়াও আরও কিছু ফ্রেজ হয় দেখো, যেমন হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ, জিরান্ডিয়াল ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ, প্যারেনথেটিক্যাল ফ্রেজ, অ্যাপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তো এগুলোকেও সব আমি এক জায়গায় করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। প্রত্যেকটার বিষয় আমি বলবো, এক্সাম্পল দেব, চিন্তার কোনো কারণ নেই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার শোনো ভালো করে। দেখো, গঠন অনুযায়ী একটা ফ্রেজ নাউন ফ্রেজ হতে পারে, কিন্তু ফাংশন ওয়াইজ সেটা অন্য কোনো ফ্রেজও হতে পারে। গঠন অনুযায়ী একটা ফ্রেজ অ্যাডজেক্টিভাল ফ্রেজ, কিন্তু ফাংশন ওয়াইজ সেটা অন্য কোনো ফ্রেজও হতে পারে। এবার যে গঠন ওয়াইজ যদি নাউন ফ্রেজ হয় সেটা মেজরিটি ক্ষেত্রে দেখব নাউন ফ্রেজই হয়। সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে প্রিপোজিশনাল ফ্রেজটা। গঠন অনুযায়ী, গঠন অনুযায়ী যেটা প্রিপোজিশনাল ফ্রেজ সেটা কাজ অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। অর্থাৎ যেটা প্রিপোজিশনাল গঠন অনুযায়ী সেটা আবার কাজ অনুযায়ী নাউন ফ্রেজ হতে পারে, সেটাই কাজ অনুযায়ী অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, সেটাই কাজ অনুযায়ী অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, সেটাই কাজ অনুযায়ী আবার তুমি দেখবে ইন্টারজেকশনাল ফ্রেজ হতে পারে, সেটাই আবার কাজ অনুযায়ী কনজাংশনাল ফ্রেজও হতে পারে, সেটাই আবার প্রিপোজিশনাল ফ্রেজও হতে পারে। আমি সব এক্সাম্পল দিয়ে দেখাবো তোমাদের এখানে যে গঠন অনুযায়ী একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কাজ অনুযায়ী সে আবার 6টা আলাদা আলাদা ফ্রেজও হতে পারে। তার মানে তোমাদের দুটো জিনিসই ভালো করে শিখতে হবে, গঠন অনুযায়ী আমরা কিভাবে বার করব এবং ফাংশন ওয়াইজ কিভাবে বার করব, দুটোই তোমাদের শিখতে হবে ভালো করে। পরীক্ষাতে অ্যান্সারটা করবে তোমরা ফাংশন ওয়াইজ। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার চলে আসি, দেখো এই নিচের যে অংশগুলো, যে ফ্রেজগুলো আমি লিখেছি, পার্টিসিপিয়াল, জিরান্ডিয়াল, অ্যাবসলিউট, প্যারেনথেটিক্যাল, অ্যাপোজিশনাল, ইনফিনিটিভ, এগুলোর ক্ষেত্রে যে ওয়ার্ডটা দিয়ে শুরু হচ্ছে সেই ওয়ার্ডটা কি, তার অনুযায়ী তার ফর্মের নাম হয়, বা সেন্টেন্সে কোন স্ট্রাকচার হয়ে বসে রয়েছে সেই অনুযায়ী তার নাম হয়। কিন্তু এগুলোও আবার আমরা দেখব কখনো নাউন ফ্রেজ হবে ফাংশন ওয়াইজ, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কখনো আবার দেখব আমরা কনজাংশনাল ফ্রেজও হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, সেগুলো আমরা খেয়াল করব। তবে এগুলোর মধ্যে যেগুলো আমি লিখেছি এগুলো তোমরা দেখবে মেজরিটি 99% ক্ষেত্রে তোমরা দেখতে পাবে হয় নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে, এই দুটোই হবে, বাকি অন্য কিছু আমরা দেখতে পাবো না। কোনগুলোর ক্ষেত্রে বলছি, এই যে 8 থেকে 13 পর্যন্ত লিখেছি এই ফ্রেজগুলো গঠন ওয়াইজ আলাদা আলাদা নাম থাকলেও এগুলো কাজ অনুযায়ী হয় নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজই হবে। এবার আমি তোমাদের বিষয়টা একটু বোঝাই যে এই গঠন অনুযায়ী আর কাজ অনুযায়ী ব্যাপারটা কি। এটা বোঝার জন্য তোমাদের আমি এক্সাম্পল দেব, যেটা তুলে নেবো, যেটা একটা দেখালেই তোমরা বাকিগুলো সব একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা আমি তোমাদের দেখাই একটু, তাহলেই তোমরা বাকিগুলো বুঝতে পেরে যাবে যে কিভাবে বিষয়টা হচ্ছে। তো চলো দেখা যাক। তাহলে এটা আশা করছি তোমরা প্রত্যেকে নোট করে নিয়েছো বিষয়টা। ফ্রেজের একদম ডিটেলস আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, এক্সট্রা আর কোনো বই থেকে তোমাদের পড়তে হবে না, তাহলে এক জায়গাতে পেয়ে যাবে। দেখো, একটা প্রিপোজিশনাল ফ্রেজ দেখে আমরা কি করে বুঝবো তার কি গঠন হবে। এবার শোনো, এই যে গঠন অনুযায়ী যেগুলো আমি বলেছি এদের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে মেন স্ট্রাকচার আর একটা হচ্ছে তার কিছু সাব স্ট্রাকচার হয়। প্রত্যেকটা ফ্রেজের, যেমন নাউন ফ্রেজ, এর একটা মেন স্ট্রাকচার আছে আর কিছু সাব স্ট্রাকচার আছে। যেমন প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে যেটা মেন স্ট্রাকচার প্রিপোজিশনাল ফ্রেজের, সেটা তোমরা একটু নোট করো, সব কিন্তু গঠন অনুযায়ী বলছি আমি। সেটা হচ্ছে প্রিপোজিশন থাকবে প্রথমে একটা, তারপরে একটা নাউন থাকবে, তারপরে আর একটা প্রিপোজিশন থাকবে। ডিয়ার ফ্রেন্ডস, এইটা হলো প্রিপোজিশনাল ফ্রেজের গঠন অনুযায়ী মেন স্ট্রাকচার। ঠিক আছে, মেন স্ট্রাকচার। তো যেমন আমি এক্সাম্পলও দেবো এখানে তোমাদের। ইন
ফ্রন্ট অফ। দেখো গঠন অনুযায়ী যদি তোমাকে আমি শুধু এইটুকু দিয়ে বলি এটা কি ফ্রেজ, গঠন অনুযায়ী বলো। আচ্ছা শোনো, যদি তোমাকে কোনো সেন্টেন্স না দেয়, শুধুমাত্র ফ্রেজটুকু তুলে দিয়ে বলে এটা কি ফ্রেজ, তাহলে তো আমরা ফাংশন ওয়াইজ বলতেই পারবো না, তাহলে আমাদের এই গঠন অনুযায়ী বলতে হবে এটা কি ফ্রেজ। তাহলে স্ট্রাকচার দেখে তোমাকে যদি বলতে বলো এটা কি ফ্রেজ, তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষেও আছে প্রিপোজিশন, মাঝে আছে নাউন। তাহলে প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, তাহলে 100% এটা গঠন অনুযায়ী একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটা মেন স্ট্রাকচারই আছে। এবার হচ্ছে সব সময় মেন স্ট্রাকচার থাকে না, সাব স্ট্রাকচারও আমরা দেখতে পাবো। তাহলে এর সাব স্ট্রাকচারে আমরা কি পাবো, সাব স্ট্রাকচার যদি আমি লিখি তাহলে অনেক ধরনের হতে পারে। যেমন যাই হোক সাব স্ট্রাকচার, প্রথমে প্রিপোজিশন থাকবেই, এটা কিন্তু ভালো করে নোট করে নাও। ফার্স্ট অবশ্যই একটা প্রিপোজিশন হবে, মানে গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে প্রিপোজিশন 100% থাকতেই হবে। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এর পরের যে ওয়ার্ডটা থাকবে বা দুটো ওয়ার্ড থাকবে বা তিনটে ওয়ার্ড থাকবে সেগুলো আলাদা আলাদা পার্টস অফ স্পিচ হতে পারে। অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন থাকতে পারে, প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, নিশ্চয়ই পারে, প্রিপোজিশনের পরে অ্যাডভার্বও থাকতে পারে, প্রিপোজিশনের পরে ভার্ব, তারপরে নাউন, ডিয়ার ফ্রেন্ডস এই স্ট্রাকচারও তোমরা দেখতে পাবে। এইবার এই যে এতগুলো স্ট্রাকচার আমি এখানে লিখেছি প্রত্যেকটার শুরুতে কিন্তু প্রিপোজিশন আছে, আর প্রিপোজিশনের পরে যেগুলো আমি লিখেছি অন্য পার্টস অফ স্পিচ থাকতে পারে। এবার এখানে আমি অ্যাডজেক্টিভ লিখেছি মানে যে এটা শুধু অ্যাডজেক্টিভ এরকম নয়, প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকমও হতে পারে, নানান ধরনের এটা আসতে পারে, ঠিক আছে, কিন্তু শুরুতে প্রিপোজিশন আছে। তাহলে স্ট্রাকচার ওয়াইজ এগুলোকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজই বলবো। ফর এক্সাম্পল ধরো বললো অফ গোল্ড, শুধু এইটুকু বলেছে আর কিছু বলে, এটা একটা সেন্টেন্সের অংশ, এর দিকে কিছু না কিছু একটা আছে কিন্তু সেটা ধরো লেখা নেই, শুধু বলেছে অফ গোল্ড। এবার বলো, তাহলে দেখতেই পাচ্ছ প্রিপোজিশন দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে নাউন আছে, তাহলে প্রথমে সাব স্ট্রাকচার পেয়ে গেছি আমরা, প্রিপোজিশন প্লাস নাউন। তাহলে স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী এটা প্রিপোজিশনাল ফ্রেজই বলবো আমরা। এরপরে ধরো আমি বললাম যে ফ্রম হিয়ার এইটুকু, তাহলে এটাও দেখতে পাচ্ছ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তারপরে একটা অ্যাডভার্ব আছে, এটাকেও আমরা প্রিপোজিশনাল ফ্রেজই বলবো। তারপরে তোমাকে দিয়েছে ধরো টু প্লে টেনিস, এখানে দেখো প্রিপোজিশন আছে, ভার্ব আছে, নাউন আছে, এটারও শুরুতে প্রিপোজিশন আছে, এটাকেও গঠন অনুযায়ী আমরা প্রিপোজিশনাল ফ্রেজই বলবো, দেখতে পাচ্ছ। তাহলে এই যে বিষয়গুলো যেগুলো আমি বললাম তোমাদের, এই যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব সাব স্ট্রাকচার কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ। মেন স্ট্রাকচার কি, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, এগুলো হচ্ছে সব মেন স্ট্রাকচার প্রিপোজিশনাল ফ্রেজের। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের সাব স্ট্রাকচার হয়, অন্যান্যভাবে হতে পারে। শুরুতে প্রিপোজিশন আছে কিনা তোমাকে দেখতে হবে, শুরুতে যদি প্রিপোজিশন থাকে তারপরে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ আসুক আমার দেখার দরকার নেই, সেটা কি হয়ে যাবে, সেটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ। আবার বলছি স্ট্রাকচার অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ, ফাংশন অনুযায়ী নয়। এইবার তোমাদের আমি মূল যে বিষয়, আসল যে গেঁড়াকলটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি, যে স্ট্রাকচার অনুযায়ী এরা প্রিপোজিশনাল ফ্রেজ হলেও যখন পরীক্ষাতে প্রশ্নটা আসবে এটা কি ফ্রেজ, তখন আমরা শুধু প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা নাও হতে পারে, সেটা নাউন ফ্রেজও হতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, আবার প্রিপোজিশনাল ফ্রেজও হতে পারে, সেটা আমরা এবার দেখব সেটা কেমন বিষয়টা। চলো এটাও দেখে নিই আমরা। ধরো তোমাকে সেন্টেন্সটা দিয়েছে, দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি। এবার যখন তুমি প্রশ্নটা দেখবে ভালো করে খেয়াল করবে, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে নোট করো। তোমাকে দেখতে হবে প্রশ্নটাতে কোন অংশটা বোল্ড করা আছে বা কোন অংশটার নিচেই আন্ডারলাইন করা আছে, কোন অংশটা আন্ডারলাইন করা আছে, কতটা,
কোথা থেকে শুরু হয়েছে আন্ডারলাইনটা, কোথায় গিয়ে শেষ হয়েছে আন্ডারলাইনটা, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার যিনি প্রশ্নকর্তা তিনি যদি নিজেই কনফিউজড থাকেন এটা সম্পর্কে, তাহলে তিনিও স্টুডেন্টসদের কনফিউজড করবেন এই ব্যাপারটা নিয়ে। আর প্রিভিয়াস ইয়ার এরকম দেখাও গেছে। তো এই বিষয়টা নিয়ে আমি বেশি বলছি না, এটা নির্ভর করছে যে যারা বানাচ্ছেন প্রশ্নটা তাদের অত্যন্ত সচেতনভাবে বানানো উচিত। কারণ একটুখানি যদি আন্ডারলাইনটা বেড়ে যায় তাহলে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে এটার। তাহলে এই ফ্রেজের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে কতটা থেকে কতটা, কোন জায়গাটুকু আমাদের দিয়েছে ফ্রেজ হিসেবে। যদি এই সেন্টেন্সটাতে ইন ফ্রন্ট অফ এইটুকু আন্ডারলাইন করা থাকে, দিয়ে জানতে চাই যে এটা কি ফ্রেজ, তাহলে প্রথম হচ্ছে তুমি গঠন অনুযায়ী বলো আমাকে। দেখো গঠন অনুযায়ী তো এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু পরীক্ষাতে যখন কি ফ্রেজ তোমাকে প্রশ্ন করবে তখন তুমি গঠন অনুযায়ী দেখবে না, তখন তোমাকে দেখতে হবে ফাংশনালি এটা কোন পার্টস অফ স্পিচের কাজ করছে। তাহলে এবার লক্ষ্য করো যে ইন ফ্রন্ট অফ, এটা পরে কি লেখা আছে মি, মি হচ্ছে একটা প্রোনাউন। তাহলে আমরা জানি যে একটা প্রিপোজিশনের কাজ কি, প্রিপোজিশনের কাজ হচ্ছে তার পরে যে নাউন বা প্রোনাউনটা আছে তার সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডকে বা গোটা সেন্টেন্সটাকে, মানে রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেটাকে রিলেট করা, এইটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। তাহলে এখানে এই যে মি প্রোনাউনটা আছে এর সাথে এই দ্য ম্যান, একে কি করছে, এদের দুজনের স্ট্যান্ডিংয়ের রিলেশনটা দেখাচ্ছে, কে কোথায় রয়েছে, কে দেখাচ্ছে, এই ফ্রেজটা দেখাচ্ছে ইন ফ্রন্ট অফ। তাহলে এই ফ্রেজটা ফাংশনালি একটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্সার করে আসবো আমি এটার। আশা করছি বোঝাতে পেরেছি। ইন ফ্রন্ট অফ যদি এইটুকু আন্ডারলাইন থাকে বা বোল্ড করা থাকে, দিয়ে জানতে চাই এটা কি ফ্রেজ, তাহলে তুমি দেখতেই পাচ্ছ এর ডান দিকে একটা প্রোনাউন আছে, তাহলে ডান দিকে প্রোনাউন বা নাউন থাকবে, তার সাথে অন্য কোনো ওয়ার্ডের রিলেশন দেখাবে, সেটাই প্রিপোজিশনের কাজ। তাহলে এই ফ্রেজটা কাজ করছে কার, প্রিপোজিশনের কাজ করছে, তাহলে একে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যদি তুমি দেখো যে এই সেন্টেন্সটাই তোমাকে দিয়েছে, সেন্টেন্সে কিছু বদল আনেনি, কিন্তু আমি তোমাদের যে বললাম যে কতটা আন্ডারলাইন থাকবে সেই জায়গাতে পরিবর্তন এনেছে। ইন ফ্রন্ট অফ মি এই পুরোটা আন্ডারলাইন করা আছে বা বোল্ড করা আছে। এবার তোমাকে জানতে চাইছে এটা কি ফ্রেজ। এবার তুমি দেখো দ্য ম্যান ওয়াজ স্ট্যান্ডিং, লোকটা দাঁড়িয়েছিল আমার সামনে, এই পুরোটা মিনিং কি, আমার সামনে। আর আগে ইন ফ্রন্ট অফটার মানে কি, সামনে, আমারটা বাদ। তাহলে যদি বলে শুধু সামনে তখন হবে প্রিপোজিশনাল ফ্রেজ, আমার সামনে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে দাদা, কারণ কোথায় দাঁড়িয়েছিল যদি প্রশ্ন করো তখন উত্তর আসবে আমার সামনে দাঁড়িয়েছিল, তাই না? তাহলে যেহেতু আমরা এই ভার্বকে হয়ার দিয়ে কোয়েশ্চেন করে এই পুরোটা অ্যান্সার পেলাম ফ্রেজটা, তাহলে একে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ভার্বের সঙ্গে এ কিছু অ্যাড করছে। যে ভার্বের সাথে কিছু অ্যাড করে সে হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে এই ফ্রেজটার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু এখানে দেখো এই কাজটা কি করছিল, এই কাজটা করছিল প্রোনাউনের সঙ্গে অন্য একটা ওয়ার্ডে রিলেশন দেখাচ্ছিল, সেই জন্য এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, যে কোনখান থেকে কতটা আন্ডারলাইন করা আছে। পরীক্ষক যদি সচেতন না হন এই বিষয়টা নিয়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমের কনফিউশন ক্রিয়েট হবে, কে কোনটা অ্যান্সার করে আসবে। আর প্রিভিয়াস ইয়ারে ওই এক কাহিনী হয়েছিল। তাহলে আশা করব তোমরা এই বিষয়টা নোট করেছো। এই সেন্টেন্সটাই আমি একটু অন্যভাবে লিখব, দ্য ম্যান স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি was my friend. ডিয়ার ফ্রেন্ডস, ভালো করে নোট করো। এবার তোমাদের স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি এই পুরোটা আন্ডারলাইন করা আছে। এবার জানতে চাইছে এটা কি ফ্রেজ। এবার ভালো করে খেয়াল করো, এখানে যদি তুমি ওয়াজকে প্রশ্ন করো হয়ার দিয়ে তাহলে এটা অ্যান্সার আসবে না। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছি এ ভার্বের সঙ্গে কিছু অ্যাড করেনি। আবার এ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি এ যে দুটো ওয়ার্ডকে রিলেট করছে এরকমও না, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজও না। তাহলে করছেটা কি, এই অংশটাকে যদি আমি বাদ দিই তাহলে কি দাঁড়াবে, দ্য ম্যান ওয়াজ মাই ফ্রেন্ড, লোকটা আমার বন্ধু ছিল। কোন লোকটা গো,
কোন লোকটা? তাহলে এই লোকটার এখানে ডেসক্রিপশান দেওয়া হচ্ছে, এই যে নাউনটা আছে ম্যান, এই নাউনের ডেসক্রিপশান দিল কে? স্ট্যান্ডিং ইন ফ্রন্ট মি, যে আমার সামনে দাঁড়িয়ে ছিল। যেহেতু নাউনের ডেসক্রিপশান দিচ্ছে, নাউনটাকে মডিফাই করছে, নাউনের সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, একে আমরা বলি অ্যাডজেক্টিভ। নাউনের সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় অ্যাডজেক্টিভ, ভার্বের সম্পর্কে এক্সট্রা তথ্য দেয় অ্যাডভার্ব। তাহলে যেহেতু এ নাউনের সম্পর্কে দিল, তার মানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্রেজটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। একে বলবো অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এর ভিতরেও দেখো লেখা আছে ইন ফ্রন্ট অফ, এখানেও আছে ইন ফ্রন্ট অফ, এখানেও আছে ইন ফ্রন্ট অফ, প্রত্যেকটাতে ইন ফ্রন্ট অফ আছে, কিন্তু আলাদা আলাদা ফ্রেজ হচ্ছে। একটা প্রিপোজিশনাল ফ্রেজ হলো, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। কি বিচিত্র বিষয় না? তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গা থেকে কতটা আন্ডারলাইন করা আছে বা কতটা বোল্ড করা আছে, সেটা তোমাকে খুব ভালোভাবে কিন্তু নোট করতে হবে, আর তার উপরে বেস করে তোমার অ্যান্সারটা দাঁড়াবে ফ্রেজের। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর এই জায়গাতে যদি কোশ্চেন পেপারে প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু খুব সমস্যা আছে, ঠিক আছে? আর এরকম দেখা গেছে বলে আমি বলছি তোমাদের। তো বিষয়টা তোমরা বুঝে গেছো গ্রামাটিক্যালি কোন, তাহলে গঠন অনুযায়ী আর কাজ অনুযায়ী, ফাংশনালি আর স্ট্রাকচারালি, এর মানেটা কি এটা আমি তোমাদের বোঝালাম। এইবার ডিটেলসে আমি তোমাদের এই প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। এই গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ হলেও কাজ অনুযায়ী সেটা আলাদা আলাদা হবে, একটাই মাত্র ফ্রেজ, সেটা আমি তোমাদের এখানে এক্সাম্পল স্বরূপ দেখাবো। তো চলো নোট করো, এটা নিশ্চয়ই নোট করে নিয়েছো। ডিয়ার ফ্রেন্ডস, এখানে 6টা আলাদা আলাদা সেন্টেন্স আমি লিখেছি, উপরে 2টো ভাগ করেছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু ফাংশন, একদম যাতে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়, জলের মতন একদম সহজ করে দেওয়ার জন্য আমি এটা বানিয়েছি। তো ভালো করে লক্ষ্য করো, ইট ইজ এ চেন অফ গোল্ড। অফ গোল্ড এতটা আন্ডারলাইন করা আছে, গঠন অনুযায়ী তোমরা বলবে কি ফ্রেজ এটা। তাহলে দেখতেই পাচ্ছ শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, তারপর নাউন আছে, প্রিপোজিশন প্লাস নাউন, সাব স্ট্রাকচারে পড়ে যাচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন অনুযায়ী। হি ওয়ার্কড উইথ কেয়ার, গঠন অনুযায়ী, উইথ কেয়ার, উইথ হচ্ছে প্রিপোজিশন, তারপরে নাউন আছে, এটাও তাহলে গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ, সাব স্ট্রাকচারে পড়ে গেল। বাই জোব, দেখো বাই প্রিপোজিশন, জোব তারপরে নাউন, তাহলে এটাও হচ্ছে গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ, সাব স্ট্রাকচারে পড়ে গেল। হি লাইকস টু প্লে টেনিস, টু প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস নাউন, তাহলে গঠন অনুযায়ী এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। উই উইল লিভ আর্লি ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট এটাও প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন আছে, তাহলে এটাও সাব স্ট্রাকচারে প্রিপোজিশনাল ফ্রেজ পড়ে গেল। শি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, শেষেও প্রিপোজিশন আছে, মাঝে নাউন আছে, এটা মেন স্ট্রাকচারে পড়ে গেল, গঠন অনুযায়ী এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দেখো প্রত্যেকটা ফ্রেজ গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজ। এবার প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষাতে এই সেন্টেন্সটা আসে ইট ইজ এ চেন অফ গোল্ড, এবারে অফ গোল্ড এইটুকু আন্ডারলাইন করা আছে বা বোল্ড করা আছে, দিয়ে জানতে চাইছে যে এটা হুইচ টাইপ অফ ফ্রেজ ইট ইজ। এবার তুমি কি অ্যান্সার করে আসবে? তাহলে তোমাকে অ্যান্সারটা কখনো গঠন অনুযায়ী করলে হবে না, অ্যান্সারটা করতে হবে ফাংশন ওয়াইজ। তাহলে ফাংশন ওয়াইজ আমি বলেছি 6 ধরনের ফ্রেজ হয়, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ আর কনজাংশনাল ফ্রেজ। এর বাইরে ফাংশন ওয়াইজ আর কোনো ফ্রেজ হবে না, এই 6টার মধ্যেই হবে। তাহলে এবার তুমি দেখো অফ গোল্ড কিসের ফাংশন করছে, এটা একটা সিঙ্গেল পার্টস অফ স্পিচ হবে, সিঙ্গেল পার্টস অফ স্পিচ মধ্যে কোনটা এটা? তাহলে তুমি লক্ষ্য করো, ইট ইজ এ চেন অফ গোল্ড, এই যে অফ গোল্ড এই যে অংশটা আছে, এই ইউনিটটা চেনের সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য দিচ্ছে, যে চেনটা কিসের তৈরি? গোল্ডের তৈরি। তাহলে চেন হচ্ছে নাউন, নাউনের সম্পর্কে এক্সট্রা তথ্য দিল, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এটা কি ফ্রেজ হয়ে যাবে ফ্রেন্ডস? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যান্সারটা করে আসতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদিও গঠন অনুযায়ী এটা প্রিপোজিশনাল ফ্রেজ। সেকেন্ড দেখো, হি ওয়ার্কড উইথ কেয়ার, এই যে উইথ কেয়ার এই যে গ্রুপটা, এই যে ইউনিটটা কিসের কাজ করছে? ওয়ার্ক হচ্ছে একটা ভার্ব, এই ভার্বকে তুমি প্রশ্ন করো হাউ দিয়ে, কিভাবে সে কাজটা করছে? উইথ কেয়ার, যত্নের সঙ্গে কাজটা করছে। তাহলে ভার্বের সম্পর্কে এক্সট্রা তথ্য দিল, অ্যাডভার্ব, তাহলে এটা কি ফ্রেজ হয়ে যাবে? অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে কাজ অনুযায়ী এটা হয়ে গেল আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, কিন্তু গঠন অনুযায়ী এটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাই জোব হি অ্যাচিভড হিজ গোল, এখানে বাই জোব মানে আমরা বাই গডও বলতে পারি। তাহলে এখানে দেখো গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কিসের কাজ করছে? দেখো চিহ্ন, আবার দেখো এক্সক্লামেশন সাইন আছে এরপরে, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন, একটা
ওভারফ্লো অফ এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। এটা কি? এটা এক্সপ্রেশন অফ ইমোশন, ইমোশনের এক্সপ্রেশন করছে, এটা একটা ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে যেহেতু এটা ইন্টারজেকশনের কাজ করছে, গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ হলেও এটাকে আমরা বলবো কাজ অনুযায়ী ইন্টারজেকশনাল ফ্রেজ বা ইন্টারজেকশন ফ্রেজ বা ইন্টারজেকশনাল ফ্রেজ লিখে রাখলাম আমরা। ওকে, তাহলে পরীক্ষাতে যদি এটা আসে বাই জব, তুমি অ্যান্সার করে আসবে ইন্টারজেকশনাল ফ্রেজ। হি লাইকস টু প্লে টেনিস, এখানে দেখো টু প্লে টেনিস এটা একটা ইউনিট, যেমন এখানে বাই জব একটা ইউনিট ছিল। তাহলে টু প্লে টেনিস যেটা রয়েছে এটা কি ফ্রেজ? গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজ, কাজ অনুযায়ী কিসের কাজ করছে? হি লাইকস হোয়াট, সে কি পছন্দ করে। তাহলে ভার্বকে দেখো যদি তুমি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করো, এই অ্যান্সারটা আসছে পুরোটা, তার মানে এটা অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে কে কাজ করে? নাউন কাজ করে, তাহলে এটা নাউনের কাজ করছে, এটা নাউন ফ্রেজ। তাহলে পরীক্ষায় যদি এটা আসে টু প্লে টেনিস, তুমি অ্যান্সার করে আসবে নাউন ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে উই উইল লিভ আর্লি ইন অর্ডার দ্যাট উই ডোন্ট মিস দ্য ট্রেন, গঠন অনুযায়ী প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এই ফ্রেজটা কিসের কাজ করছে বলো তো? বাঁ দিকে একটা ক্লজ আছে, ডান দিকে একটা ক্লজ আছে, দুটো ক্লজকে জয়েন করছে, রিলেট করেনি, জয়েন করছে। তাহলে জয়েন যখন করছে তাহলে এটা কনজাংশনের কাজ করছে, তাহলে এটাকে আমরা বলবো কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। ওকে, লাস্ট দেখো সি ইজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, অ্যাট দ্য পয়েন্ট অফ এটা একটা ফ্রেজ, এটা একটা ইউনিট, এটা একটা গ্রুপ। কিসের কাজ করছে? ডান দিকে লেখা আছে ডেথ, একটা নাউন, এই নাউনের সাথে এই সেন্টেন্সে সি যেটা আছে এর রিলেশন দেখাচ্ছে, ডেথের সঙ্গে সি। তাহলে এটা কাজ করছে কার? প্রিপোজিশনের কাজ করছে। তাহলে এটা গঠন অনুযায়ীও প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কাজ অনুযায়ীও প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এর অ্যান্সারটা প্রিপোজিশনাল ফ্রেজই হবে। তাহলে এটা প্রিপোজিশন ফ্রেজ। ডিয়ার ফ্রেন্ডস, দেখো প্রিপোজিশনাল ফ্রেজ গঠন অনুযায়ী সব কটাই প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু কাজ অনুযায়ী একবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, একবার অ্যাডভার্ব ফ্রেজ, একবার ইন্টারজেকশনাল ফ্রেজ, একবার নাউন ফ্রেজ, একবার কনজাংশনাল ফ্রেজ, তো একবার প্রিপোজিশনাল ফ্রেজ। আশা করছি আমি তোমাদের বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিতে পেরেছি জিনিসটা কি। তাহলে তোমাদের যেটা করতে হবে পরীক্ষার সময় ফাংশনটা দেখতে হবে যে ফাংশনালি এটা কি ফ্রেজ। তাহলে তুমি বলবে দাদা গঠন অনুযায়ী আমরা শিখবো কেন? হেল্প করবে তোমাকে ফাংশনটা বুঝতে, তার স্ট্রাকচারটা। তাহলে স্ট্রাকচারটাও আমাদের জেনে রাখতে হবে। আমরা ডিটেলসে আলোচনা করব পরের ভিডিওয়। তার আগে আরও দুটো একটা কথা এখান থেকে আমি তোমাদের বলে দিই। যেমন এই ইন্টারজেকশনাল ফ্রেজ যেটা দেখলে তোমরা বাই জব, এইটা নিয়ে একটা পয়েন্ট তোমরা নোট করো অ্যাস্টেরিক্স দিয়ে। বলা তো যায় না কখন কোন জায়গা থেকে যে কি কোশ্চেন করে দেবে কিছুই বলা যায় না। ধরো তোমাকে বলেছে যে গুড হিভেন্স, এটা কি ফ্রেজ হবে? অবশ্যই ইন্টারজেকশনাল ফ্রেজ। কিন্তু আমি যদি বলি হাউ অফুল, এবার এই যে হাউ অফুল আছে, এটাকে কি আমি ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো? গ্রামার বই বলছে না, এটাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলা যাবে না, এটাকে বলা হয় ইলিপ্টিক্যাল সেন্টেন্স। ইলিপ্টিক্যাল সেন্টেন্স। এবার তুমি বলবে যে এটা সেন্টেন্স কি করে হতে পারে? না আছে এখানে সাবজেক্ট, না আছে এখানে ফাইনাইট ভার্ব, তাহলে এটা সেন্টেন্স কি করে হয়? এটাকে তো ফ্রেজই বলতে হবে, কারণ আমরা দেখেছি ফ্রেজের গঠনে সাবজেক্টও থাকে না আর সেখানে ফাইনাইট ভার্বও থাকে না। কিন্তু এটা ইলিপ্টিক্যাল এই জন্যই, আর ইলিপ্টিক্যালের মানে কি? অমিটেড, উজ্জ। ইলিপ্টিক্যাল নিয়ে আগে একটা কনসেপ্ট আমি তোমাদের ডিটেলস বলেছিলাম। তো ইলিপ্টিক্যাল মানে উজ্জ, তার মানে এখানে সাবজেক্ট আর ভার্ব উজ্জ আছে, অমিটেড আছে, ইলিসিট রূপে রয়েছে, এক্সপ্লিসিট নয়, এটা ইমপ্লিসিট রয়েছে। তাহলে দেখো এখানে ইট আর ইজ, এই সাবজেক্ট আর এই ভার্ব যদি আমরা এই ফ্রেজটার বাঁ দিকে বা ডান দিকে অ্যাড করার ফলে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়, তাকেই বলে ইলিপ্টিক্যাল সেন্টেন্স। এখানে ইট আর ইজ এইটা হলো অমিটেড রূপে আছে, ইমপ্লিসিট রূপে আছে। তাহলে এই হাউ অফুলের পরে যদি আমি ইট ইজ অ্যাড করি, তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স দাঁড়িয়ে গেল। তাই এটাকে আর আমি ফ্রেজ বলতে পারি না, ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো না, এটাকে আমি ইলিপ্টিক্যাল সেন্টেন্স বলবো। ঠিক একইভাবে ওয়েল ডান, ওয়েল ডানটা কি একটা ফ্রেজ হবে? ইন্টারজেকশনাল ফ্রেজ না, গ্রামার বই বলছে যে এটাকে ইলিপ্টিক্যাল সেন্টেন্স বলো, কারণ ওয়েল ডানের আগে যদি আমি ইট ইজ লাগিয়ে দিই, এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, ইট ইজ ওয়েল ডান। তাহলে ওয়েল ডানটাকেও তুমি ফ্রেজ বলবে না, ইন্টারজেকশনাল ফ্রেজ বলবে না, এটাকে ইলিপ্টিক্যাল সেন্টেন্স বলবে। ঠিক একইভাবে আমি যদি বলি হোয়াট এ মেস, এটাকে কি আমি ইন্টারজেকশনাল ফ্রেজ বলবো? দেখে তো তাই মনে হচ্ছে, কিন্তু না,
তুমি কি করবে, হোয়াট এ মেস এরপরে একটা ইট ইজ লাগিয়ে দেবে, তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল। এটাকে আমরা ইলিপ্টিক্যাল সেন্টেন্স বলবো। এবার দেখো গ্রামার বইয়েতে হোয়াট এ পিটি এইটাকে ইন্টারজেকশনাল ফ্রেজই বলা আছে, কিন্তু এইটা তো হোয়াট এ পিটি এরপরে ইট ইজ লেখা যায়, তাহলে এটাকেও তো তোমার ইলিপ্টিক্যাল সেন্টেন্সই বলা উচিত, এটাই বলা উচিত। কিন্তু গ্রামার বইয়ে এইটা এক্সাম্পল দেওয়া আছে ইন্টারজেকশনাল ফ্রেজ হিসাবে। আমার বলা কর্তব্য, আমি এটা তোমাদেরও জানিয়ে দিলাম, কারণ কেউ হয়তো গ্রামার বই খুলে এটা দেখতে পাবে, তখন বলবে যে দাদা তুমি তো বলেছিলে যে হোয়াট এ মেস এটা ফ্রেজ নয়, এটা একটা ইলিপ্টিক্যাল সেন্টেন্স। অবশ্যই তাই, কিন্তু গ্রামার বইতে এটাকে ফ্রেজ দেওয়া আছে ইন্টারজেকশনাল ফ্রেজ, সেই জন্য আমি তোমাদের একবার জানিয়ে দিলাম। কিন্তু নিয়ম হচ্ছে এটাই, যেটা আমি তোমাদের শেখালাম, হাউ অফুল, হোয়াট এ মেস, ওয়েল ডান, এইগুলো হচ্ছে ইলিপ্টিক্যাল সেন্টেন্স, কারণ এদের সাথে ইট ইজ অ্যাড করলে একটা কমপ্লিট সেন্টেন্স হয়। আশা করছি বোঝাতে পেরেছি। এবার চলো স্ট্রাকচারালি আমরা যেগুলো দেখছিলাম যে কখন আমরা পার্টিসিপিয়াল ফ্রেজ বলবো, তো এর কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। চলো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি 6টা সেন্টেন্স লিখেছি, এগুলো দেখো সব স্ট্রাকচারালি, কিন্তু সব স্ট্রাকচারালি বলছি আমি তোমাদের, কারণ স্ট্রাকচারালি আমি 13টা আলাদা আলাদা ফ্রেজের নাম বলেছিলাম, বাকিগুলো তো তোমরা জানো। এখানে 6টা আমি তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি যে কোনগুলোকে কি নাম আমরা দিচ্ছি স্ট্রাকচারালি। হিয়ারিং দ্য বেবি ক্রাই, এটা যদি বলে কি ফ্রেজ স্ট্রাকচারালি বা ফর্ম অনুযায়ী, তখন তুমি দেখতেই পাচ্ছ এটা ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হচ্ছে। হিয়ারিং দ্য বেবি ক্রাই দ্য মাদার, তাহলে এই পুরো যে এই ফ্রেজটা এই মাদার সম্পর্কে বলছে, আর শুরু হচ্ছে কি দিয়ে, ভার্ব প্লাস আইএনজি, তারপরে নাউন আছে, অর্থাৎ একটা পার্টিসিপল দিয়ে শুরু হচ্ছে। পার্টিসিপল হচ্ছে সেটাই যেখানে ভার্ব প্লাস আইএনজির মধ্যে একটা অ্যাডজেক্টিভের ফোর্স থাকে। জিরান্ড হচ্ছে সেটাই যেটাই ভার্ব প্লাস আইএনজির মধ্যে একটা নাউনের ফোর্স থাকে। এগুলো অন্য কোনো ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের বলবো, এই নাউনের ফোর্স আর অ্যাডজেক্টিভের ফোর্স ব্যাপারটা কি, জিরান্ড পার্টিসিপল কীভাবে আমরা চিনব, এগুলো অন্য একটা সেকশানে আমি বলবো তোমাদের, অন্য কনসেপ্টে। তাহলে এটা হচ্ছে শুরু হয়েছে কি দিয়ে, স্ট্রাকচারালি সেটা নির্ভর করে শুরু হচ্ছে কি দিয়ে। এই ফ্রেজটা শুরু হয়েছে একটা পার্টিসিপল দিয়ে, সেই কারণে এটাকে আমরা বলবো পার্টিসিপিয়াল ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ, ওকে, বা পার্টিসিপল ফ্রেজ। এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে এটা ফাংশনালি কি ফ্রেজ, মানে শুধু যদি বলে এটা কি ফ্রেজ, সেখানে অপশানে পার্টিসিপল থাকবেই না, কারণ এই পার্টিসিপিয়াল ফ্রেজ এই টার্মটা স্ট্রাকচারালি বা ফর্ম অনুযায়ী তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেটা হচ্ছে ফাংশনালি আসে। তাহলে এবার যদি বলে ফাংশনালি কি ফ্রেজ, তাহলে দেখো এই পুরো ফ্রেজটা কার সম্পর্কে এক্সট্রা তথ্য দিল, মাদারের সম্পর্কে, যেটা একটা নাউন। তাহলে এই ফ্রেজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ ফাংশনালি, কিন্তু স্ট্রাকচারালি এটা পার্টিসিপিয়াল ফ্রেজ। একইভাবে দেখো হি এনজয়েজ ওয়াকিং বাই দ্য রিভার সাইড, তাহলে এই যে ওয়াকিং বাই দ্য রিভার সাইড এটা স্ট্রাকচারালি একটা জিরান্ডিয়াল ফ্রেজ। কেন জিরান্ড এটা, কারণ শুরু হচ্ছে জিরান্ড দিয়ে ওয়াকিং। তুমি বলবে এটা পার্টিসিপল নয় কেন, এটা জিরান্ড কেন, কারণ ভার্ব প্লাস আইএনজির মধ্যে নাউনের ফোর্স আছে। কি করে বুঝলাম, এনজয়েজকে কি দিয়ে প্রশ্ন করো, হি এনজয়েজ হোয়াট, উত্তর আসছে ওয়াকিং। তাহলে এটা অবজেক্ট হিসেবে নাউন বসে, তার মানে এখানে ভার্ব প্লাস আইএনজিটা নাউনের কাজ করছে, তার মানে নাউনের ফোর্স আছে, এটা একটা জিরান্ড দিয়ে একটা ফ্রেজ শুরু হয়েছে, এটাকে গঠন অনুযায়ী বলে জিরান্ডিয়াল ফ্রেজ। একইভাবে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে কি ফ্রেজ, তুমি অ্যান্সার করে আসবে নাউন ফ্রেজ, কারণ জিরান্ড কার কাজ করে, নাউনের কাজ করে। এই ফ্রেজটা এখানে অবজেক্টের কাজ করছে, অবজেক্ট নাউনই হয়, তাহলে এটা নাউন ফ্রেজ অ্যান্সার হবে। দ্য ওয়েদার বিং প্লিজেন্ট উই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক, দ্য ওয়েদার বিং প্লিজেন্ট, এই যে অংশটা রয়েছে এই অংশটার সঙ্গে গ্রামাটিক্যালি এই অংশটার কোনো কানেকশান নেই, এবং এই ফ্রেজটা দেখো শুরুতে একটা সাবজেক্ট তো আছে কিন্তু এরপরে ফাইনাইট ভার্ব নেই, অথচ একটা V1 প্লাস আইএনজি আছে। এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় অ্যাবসলিউট স্ট্রাকচার। এবারে তার মানে এই ফ্রেজটাকে আমরা বলবো গঠন অনুযায়ী অ্যাবসলিউট ফ্রেজ, ওকে। তাহলে এটা একটা অ্যাবসলিউট ফ্রেজ। এবার তুমি বলবে পরীক্ষা এলে কোনটাই করবো, কারণ পরীক্ষাতে তো অ্যাবসলিউট থাকবে না অপশানে, নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন আর কনজাংশন এদের মধ্যেই দেবে, প্রিপোজিশন আর অ্যাডভার্ব এদের মধ্যেই দেবে। কি অ্যান্সার করবো, নাউন অ্যান্সার করে আসবো, নাউন ফ্রেজ অ্যান্সার করে আসবো, কারণ এই যে অ্যাবসলিউট ফ্রেজগুলো হয় এগুলো নাউনেরই কাজ করে, ওই জন্য এদের নমিনেটিভ অ্যাবসলিউটও বলে, ঠিক আছে। তাহলে এই যে নমিনেটিভ অ্যাবসলিউট,
বা তোমার অ্যাবসলিউট ফ্রেজ যেটা, এটা ফাংশনালি নাউনের কাজ করে, সেই জন্য আমরা এটাকে কি বলবো, নাউন ফ্রেজ বলবো। গঠন অনুযায়ী অ্যাবসলিউট ফ্রেজ। মিস্টার ব্রাউন কমা মাই ইংলিশ টিচার কমা ইজ অ্যাবসেন্ট টুডে, এই যে মাই ইংলিশ টিচার, এটা কি ফ্রেজ হবে, মিস্টার ব্রাউন লেখা আছে, তারপরে কমা দিয়ে এই মিস্টার ব্রাউন যে সে কে সেটাকে আইডেন্টিফাই করতে কাজে লাগছে মাই ইংলিশ টিচার। কারণ মিস্টার ব্রাউন নামে আরও অনেকে থাকতে পারে, কোন মিস্টার ব্রাউনের কথা বলছি যিনি আজকে অ্যাবসেন্ট, সেইটাকে আইডেন্টিফাই করার জন্য এই ফ্রেজটা লেখা ইম্পর্টেন্ট। এই ফ্রেজটাকে বলা হয় অ্যাপোজিটিভ বা একা আমরা বলি অ্যাপোজিশন। অ্যাপোজিশনে লেখা আছে, কমা দিয়ে নাউনের পরে সেই ফ্রেজটা লেখা হবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এটা তো অ্যাপোজিশনাল ফ্রেজ বুঝলাম, অ্যাপোজিশনাল ফ্রেজ, কিন্তু অপশানে তো থাকবে না, অপশানে তো এই নাউন, অ্যাডভার্ব, প্রিপোজিশন আর অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে কি অ্যান্সার করে আসবো, নাউন ফ্রেজ অ্যান্সার করে আসবো। মনে রাখবে এই অ্যাবসলিউট ফ্রেজ এবং অ্যাপোজিশনাল ফ্রেজ এগুলো নাউন ফ্রেজ হয়। তাহলে মাই ইংলিশ টিচার এটা হয়ে যাবে নাউন ফ্রেজ, পরীক্ষাতে অ্যান্সার করবে। এবার ভালো করে শোনো, ইংলিশ টিচার এই টার্মটা গ্রামাটিক্যালি রং, ইংলিশ টিচার বলা যায় না, টিচার অফ ইংলিশ বলতে হয়। এটা আমি তোমাদের জাস্ট বলে দিলাম, কারণ অনেকে ভাবতে পারো যে ইংলিশ টিচার তো হয় না দাদা, তাহলে কেন বলছো, এটা বইয়েতেই এক্সাম্পল দেওয়া আছে এইভাবে। তাহলে মানে চলে, স্পোকেনে চলে, ইনফর্মালে চলে, কিন্তু এরার কারেকশানে যদি আসে দ্য ইংলিশ টিচার, এটা ভুল হয়ে যাবে। ইংলিশ টিচার লেখা যায় না, দ্য টিচার অফ ইংলিশ। কেন লেখা যায় না, তার কারণ হচ্ছে ইংলিশ টিচার মানে কি, ইংলিশ টিচার মানে ব্রিটিশ টিচার হয়ে যাবে, ইংরেজ টিচার হয়ে যাবে, কিন্তু এখানে ইংরেজ টিচার বলেনি, ইংলিশ সাবজেক্টের টিচার বলেছে, সেই জন্য টিচার অফ ইংলিশ লেখা উচিত আমাদের। ওকে, যাই হোক, তাহলে এটা অ্যাপোজিশনাল ফ্রেজ এবং নাউন ফ্রেজ গঠন অনুযায়ী, এটাও ক্লিয়ার হলো। এইখানে আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিই, কমাটা তখনই দেয়া হবে যখন এই অ্যাপোজিশনাল ফ্রেজ যেটা রয়েছে, অ্যাপোজিশনটা এটা নেসেসারি হবে। যদি আননেসেসারি হয়, বাদ দাও এটা। বেশ, তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এটা নিয়ে আর বলছি না কিছু এক্সট্রা। এবার আমরা নেক্সট চলে আসছি, রিমা ইনফ্যাক্ট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। রিমার পর কমা দিয়ে ইনফ্যাক্ট লেখা আছে। তুমি বলবে আগেরটা তো মিস ব্রাউন ছিল, কমা দিয়ে একটা ফ্রেজ ছিল, এখানেও রিমার পর কমা দিয়ে একটা ফ্রেজ আছে, এটাও কি অ্যাপোজিশন? না, এটা অ্যাপোজিশন না, কারণ রিমার সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না ইনফ্যাক্ট ওয়ার্ডটা, না এই ফ্রেজটা, ইনফ্যাক্ট এই ফ্রেজটা সেন্টেন্সের কোনো ওয়ার্ডের সম্পর্কেই কোনো তথ্য দিচ্ছে না, এই ফ্রেজটা একদম আলাদা, এই সেন্টেন্সে না লিখলেও হতো এটাকে। এই যে স্ট্রাকচারটা যেটার সঙ্গে সেন্টেন্সটার কোনো কানেকশানই নেই, এইটাকে আমরা বলি প্যারেনথেটিক্যাল এক্সপ্রেশন বা প্যারেনথেটিক্যাল ফ্রেজ। আশা করছি বুঝে গেছো যে প্যারেনথেটিক্যাল ফ্রেজটা মানে কি। অনেক সময় কথা বলতে বলতে আমরা কিছু এরকম শব্দ ব্যবহার করে দিই যার সঙ্গে সেন্টেন্সটার গ্রামাটিক্যালি কোনো স্ট্রাকচার থাকে না, আর সেটাকে তুলে দিলেও সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে প্যারেনথেটিক্যাল ফ্রেজ। আর এখানে দেখতে পাচ্ছ ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট গঠন অনুযায়ী তো প্রিপোজিশনাল ফ্রেজই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কাজ অনুযায়ী ফাংশনালি যদি বলে তখন এটাকে আমরা কি করব, তাহলে ফাংশনালি যদি বলে এটাও নাউন ফ্রেজ হয়ে যাবে আমাদের। ওকে, নাউন ফ্রেজ। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট আমরা দেখি টু আর ইজ হিউম্যান। দেখো এটা, দেখো 2 + V1 এটা একটা ইনফিনিটিভ আমরা জানি, তাহলে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। যেহেতু এটা ইনফিনিটিভ ফ্রেজ গঠন অনুযায়ী, এবারে কাজ অনুযায়ী কি অ্যান্সার করে আসবে, তাহলে দেখো এটা কিসের কাজ করছে, এই সেন্টেন্সের সাবজেক্টের কাজ করছে। টু আর ইজ হিউম্যান, এই সেন্টেন্সটা সাবজেক্ট হচ্ছে এই অংশটা, এই ফ্রেজটা, আর সাবজেক্ট হিসেবে কে বসে সেন্টেন্সে, নাউন বসে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে ফাংশনালি এটা একটা নাউন ফ্রেজ, কিন্তু স্ট্রাকচারালি এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আশা করছি তোমাদের এই স্ট্রাকচার ওয়াইজ আর ফাংশন ওয়াইজ এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি। ফ্রেন্ডস, আজ আমরা এতটাই রাখছি। নেক্সট কনসেপ্ট আসবে কনসেপ্ট নাম্বার 25, সেখানে আমরা নাউন ফ্রেজ করব। 26 আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করব, 27 প্রিপোজিশনাল ফ্রেজ, 28 অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেগুলো ডিটেলসে অনেক এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাবো, আলাদা আলাদা গঠন, ফাংশন কি তাদের, সেগুলো আমি বলবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। নেক্সট ভিডিও আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাক্ট 3 হবে। ওকে, তো সবাই রেডি থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।